প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে শিখব ডি ব্রগলির যে তরঙ্গ ডি ব্রগলির যে থিওরি আছে সেই থিওরি। ডি ব্রগলির থিওরি কি বলে? ডি ব্রগলির থিওরি বলে যে পরমাণুর ভিতরে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন একই সঙ্গে তোমার হচ্ছে পার্টিকেল অর্থাৎ কণা এবং একই সঙ্গে ওয়েভ বা তোমার হচ্ছে তরঙ্গ হিসেবে আচরণ করতে। অর্থাৎ একটা ইলেকট্রন একই সঙ্গে তরঙ্গ এবং একই সঙ্গে যে পার্টিকেল বা কণার যে ধর্মটা দেখায় সেই জিনিসটা আজকে আমরা এক্সপ্লেইন করব এবং একটু ডিপ থেকে এক্সপ্লেইন করব। আর যে প্লেলিস্টটা তোমরা এখন দেখতেছো আমি বলবো যে এই প্লেলিস্টটা হচ্ছে একদম ডিপ থেকে ব্যাখ্যা দেওয়া সবগুলা টপিকের। হ্যাঁ, একদম ডিপ থেকে, মানে প্রত্যেকটা টপিকই আমি ডিপ থেকে যাবো। এই জন্য ক্লাসগুলো হয়তো একটু লেন্থি হবে, প্লেলিস্টটা দেখবো অন্যান্য প্লেলিস্টের চেয়ে অনেক বড়। এখন দেখো আমি এটা কেন করতেছি, বিকজ আমার খুব ইচ্ছা ছিল যে না আমি একটু ছেলে মেয়েদেরকে ডিপ থেকে কেমিস্ট্রি শিখাবো, তো সেই জায়গা থেকে করতেছি। যদি কারো মনে হয় যে না এটা আমার দরকার নেই, তাহলে আমি বলবো যে সেই তুমি স্কিপ করে বা ভিডিওটা টেনে দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো দেখো খেয়াল করো, যারা একদম ফার্স্ট টাইম দেখতেছো তারা একটু মজা পাবা। হ্যাঁ, ওকে। তো দেখো, আমরা যদি ডি ব্রগলির থিওরিটা প্রমাণ করতে যাই যে ইলেকট্রনের দুইটা ধর্ম আছে, একই সঙ্গে ওয়েভ এবং একই সঙ্গে পার্টিকেল, তার আগে আমাদেরকে একটু লাইট বা আলো সম্পর্কে বুঝতে হবে, ঠিক আছে? লাইট অথবা আলো, এটা দুইটা নেচার আছে আলোর। কি? একটা হচ্ছে তোমার ওয়েভ নেচার অর্থাৎ তরঙ্গ ধর্ম, মানে তরঙ্গ ধর্ম। আরেকটা হচ্ছে তোমার পার্টিকেল নেচার। আচ্ছা, একটু ভালো করে বলে রাখতে চাই যে লাইট লাইট যে পার্টিকেল বা আলো যে কণা হিসাবে কাজ করে, এই কথা সর্বপ্রথম বলে গেছে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। ওকে, স্যার আইজ্যাক নিউটন বলে গেছে এই কথা, ঠিক আছে? ইনি হচ্ছে আইজ্যাক নিউটন। ওকে, আচ্ছা, এই যে লম্বা লম্বা চুল তার। আচ্ছা, এখন দেখো, তো এই যে আইজ্যাক নিউটন বলে গেছে যে আলো কণা হিসেবে কাজ করে, আসো আমরা সেটার একটা ব্যাখ্যা দেখি। তো দেখো, এইটা হচ্ছে সেই আলোর কণা। এটাকে তুমি জাস্ট একটা আলোর কণা ধরে নাও যে এই আলোর কণাটাই মুভ করতেছে। ওকে, ফাইন। সো আমি যদি এই আলোর কণাটাকে দেখো, এই যে মুভ করলাম, এখন আলোর কণাটা দেখো এই বোর্ডে আঘাত পেয়ে আবার আমার হাতে ফিরে আসতেছে, রাইট? তো আলোর কণা এভাবে যাবে, গিয়ে আঘাত পাবে একটা তলে, আঘাত পেয়ে আবার ফেরত যাবে, রাইট? এটা হচ্ছে কণার থিওরি। কারণ কি দেখো, এই যে এই জিনিসটা, এটা কি ছিল? বল ছিল না? এটা একটা কণা না? কি করে বুঝলাম কণা? কারণ এটার কি আছে? ভর আছে। তো যার ভর আছে সে দেওয়ালে গিয়ে আঘাত লাগবে, আঘাত লেগে আবার বিপরীত দিকে ফেরত আসবে। তো এই ধর্মটাকে আমরা বলি রিফ্লেকশন ঘটনা। এটাকে আমরা কি বলি? রিফ্লেকশন ঘটনা বলি। এবার আলোর ক্ষেত্রে দেখো তো, আলোর ক্ষেত্রে রিফ্লেকশন হয় কি হয় না? অবশ্যই রিফ্লেকশন হয়। এই যে তোমার সেই আপতন কোণ, এই যে সেই প্রতিফলন কোণ, এই যে রিফ্লেকশন ঘটনা, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করো যে ইলেকট্রন যে ওয়েভ হিসেবে আচরণ করে, তখন সেই, সরি ইলেকট্রন না, আলো যে ওয়েভ হিসেবে আচরণ করে, তখন আলোটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে কাজ করে, যার বাংলা হচ্ছে তোমার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, এখন এই কথাগুলো কে বলে গেছে? এই কথাগুলো বলে গেছে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। কে বলে গেছে? বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক বলে গেছে। আচ্ছা, সো এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি জিনিস সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, ইলেকট্রোম্যাগনেটিক কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে। একটা হচ্ছে তোমার ইলেকট্রো শব্দটা আসছে ইলেকট্রিক থেকে, এবং ম্যাগনেটিক কথা আসছে ম্যাগনেটিক থেকে। ইলেকট্রোম্যাগনেটিক মানে কি? ইলেকট্রিক এবং ম্যাগনেটিক। তাহলে আলো যেহেতু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার মানে তার এই দুইটা ধর্মই থাকবে, ইলেকট্রিক ধর্ম এবং ম্যাগনেটিক ধর্ম। তো দেখো, একটা আলোর তরঙ্গ যখন ছুটে চলে, এই যে এক্স অক্ষ বরাবর ছুটে চলতেছে, তখন দেখো তার এইভাবে একটা ওয়েভ দেখা যায়। দেখো তো, এই ওয়েভের এই যে বিস্তারটা ঘটতেছে কোন দিক বরাবর? ইলেকট্রিক ফিল্ড বরাবর। এবং একই সঙ্গে আরো একটা ওয়েভ পাওয়া যায়, যেটা দেখো এই যে যার বিস্তারটা ঘটতেছে এই অক্ষ বরাবর, অর্থাৎ এই যে বি অক্ষ বরাবর। বি অক্ষে কি ছিল? ম্যাগনেটিক ফিল্ড ছিল। ওকে, তো আলোটা এইভাবে ট্রাভেল করে। আচ্ছা, তো এখন এই ঘটনাও কিন্তু সত্যি, এবং এই যে তোমার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা দ্বারা কিন্তু আমরা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করি, এবং এই ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করছে কে বলতো? বিজ্ঞানী সমান আইনস্টাইন। তারপরে আমরা কম্পটন ইফেক্ট ব্যাখ্যা করি। ওকে, তো দেখো, আমরা এই ইলেকট্রনের, সরি ইলেকট্রন না, বারবার ইলেকট্রন হয়ে যাচ্ছে, এই যে আলোর ওয়েভ নেচার থেকেই আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পাউন্ড ইফেক্ট ব্যাখ্যা করতে পারি। আবার পার্টিকেল নেচার থেকে দেখো তো, এইটা তোমরা চোখে সরাসরি প্রমাণ করবে, তাই না? চোখের সামনে তো দেখলাম যে না আলোর পার্টিকেল নেচার আছে, অর্থাৎ কণা নেচার আছে। এখন খেয়াল করো, এই দুইটা তথ্যই কিন্তু তাহলে সঠিক, তাই না? দুইটা তথ্যই সঠিক।
এখন বিজ্ঞানীরা না আসলে কনফিউজড হয়ে যাচ্ছিল যে আলো আসলে কি, তাহলে আলো কি তোমার তরঙ্গ, নাকি আলো তোমার হচ্ছে একটা মানে পার্টিকেল, মানে কখন কি হবে। আসলে দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে আলো আলো একই সঙ্গে পার্টিকেল এবং একই সঙ্গে তরঙ্গ হিসেবে কাজ করে। এখন এই কথাটা কে বলছে? এই কথাটাই বিজ্ঞানী লুই ডি ব্রগলি সর্বপ্রথম এই কথাটা বলছে, এবং তিনি সর্বপ্রথম এই ধারণাটাকে নিয়ে আসেন সবার সামনে যে না, আলো একই সঙ্গে তোমার হচ্ছে তোমার কি হতে পারে, ওয়েভ হতে পারে, একই সঙ্গে লাইট পার্টিকেল হতে পারে। তো উনি এটা কিভাবে ব্যাখ্যা করছে দেখো, উনি ব্যাখ্যা করছে এইভাবে, যেহেতু আলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রাইট, কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আচ্ছা, তাহলে আলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হওয়ার কারণে সে একটা ইকুয়েশন মেনে চলবে, সেটা কি ই ইকুয়াল টু এইচ এফ। এই সমীকরণটা কার? বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের। তো এইখান থেকে লেখা যায় ই ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের থিওরি অনুসারে। আচ্ছা, তো এটাকে আমরা 1 নং ইকুয়েশন দিলাম, এই যে এটাই হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন। আচ্ছা, এখন দেখো আবার আলো কি হিসেবে আচরণ করে? পার্টিকেল হিসেবে আচরণ করে। তো এখন এই আলোর যে পার্টিকেল, এই যে এটা মুভ করতেছে, মনে করো এভাবে মুভ করতেছে, নিশ্চয়ই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সবসময় মাথায় রাখবা যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আলোর স্পিডে চলে, আলোর স্পিডে চলে। যদি আলোর স্পিডে চলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, তাহলে এটার বেগ কত হবে? সি হবে। সি এর ভ্যালু কত? 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না? এবার তাহলে আইনস্টাইনের যে ইকুয়েশন, আইনস্টাইনের কথা তোমাদের মাথায় আছে? আইনস্টাইনের একটা বিখ্যাত ইকুয়েশন আছে, বলতো কি সেটা? আচ্ছা, সেটা হচ্ছে ই ইকুয়াল এমসি স্কয়ার। এটা হচ্ছে আমাদের সেই আইনস্টাইন, ঠিক আছে। আচ্ছা, এখন এই এম এর ভ্যালু কত? যেহেতু তোমার হচ্ছে লাইট, তাই না? আচ্ছা, তাহলে এম এর নিশ্চয়ই একটা ভ্যালু আছে। কারণটা কি দেখো, যেহেতু লাইট, আবার একটু এই কথাও বলা উচিত যে আলোর আসলে কোনো ভর নেই। তবে দেখো এই যে আলোটা ছুটতেছে আলোর সমান বেগে, তখন সে আসলে রিলেটিভিটিতে প্রবেশ করতেছে, অর্থাৎ আপেক্ষিকতার দিকে চলে যাচ্ছে। তো আমরা সেটাকে না হয় ইগনোর করলাম। সো আমরা জানি যে এই যে আলোটা যখন পার্টিকেল হিসেবে আচরণ করে, তার টোটাল এনার্জি ইকুয়াল টু এমসি স্কয়ার। আবার যখন সে ইলেকট্রোম্যাগনেটিক হিসেবে আচরণ করবে, তখন তার টোটাল এনার্জি ই ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এখন এনার্জির মানটা কেমন তোমরাই বলো, এনার্জির মানটা কেমন? অলওয়েজ স্থিতিশীল, অর্থাৎ এনার্জি স্থির, এজ এনার্জি ইজ কনস্ট্যান্ট। অর্থাৎ যেহেতু তোমার হচ্ছে শক্তি ধ্রুবক হিসেবে থাকে, অর্থাৎ চিন্তা করো যে এই যে মার্কার, এই মার্কারটার ভিতরে যে শক্তির পরিমাণ, সেই শক্তির পরিমাণটা কেমন? নির্দিষ্ট না? তোমরা সবাই তো পড়ছো যে শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই, তাহলে এই মার্কারের ভিতরে শক্তির পরিমাণটা কেমন হবে? নির্দিষ্ট হবে। সো এই এনার্জিটা হচ্ছে আলোর, এই এনার্জিটাও আলোর, দুইটা এনার্জির মান কেমন হবে? সমান হবে। তো আলটিমেটলি সেখান থেকে আমাদের ডি ব্রগলি লিখেছেন এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল এমসি স্কয়ার। সো সি সি কাটাকাটি যাচ্ছে, থাকতেছে কত? এইচ ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল এমসি। এখন এম দ্বারা কি বোঝায়? ভর। আর সি দ্বারা বোঝায় কি? বেগ। তাহলে ভর এবং বেগ গুণ করলে কি পাওয়া যায়? ভর বেগ। তাহলে আমরা লিখতে পারি এইচ বাই ল্যামডা ইকুয়াল। এখন খেয়াল করেন ভালো করে, এই যে ভরবেগ, এই ভরবেগটা হচ্ছে আপনার পার্টিকেলের নেচার, পার্টিকেলের নেচার বা ধর্ম। ভরবেগ কার থাকবে? পার্টিকেলের থাকবে। আর এই যে ল্যামডা, এটা কার ধর্ম বলেন তো? এটা হচ্ছে ওয়েভ বা তরঙ্গের ধর্ম। এখন দেখেন একটা ইকুয়েশনে দুইটা নেচারই শো পাচ্ছে, কি? ওয়েভ ধর্ম এবং পার্টিকেল ধর্ম। তার মানে আলো যেহেতু এই ইকুয়েশন মেনে চলে, তার মানে আলো দুইটা ধর্ম দেখায়। কি কি? সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার পার্টিকেল নেচার দেখায় আলো, আর একটা হচ্ছে ওয়েভ নেচার দেখায়। এটা হচ্ছে তাহলে দ্বৈত ধর্ম। এটাকে আমরা ফ্যান্সি ভাষায় বলি ডুয়ালিটি নেচার, ডুয়ালিটি নেচার। ওকে, ফাইন। এখন ইলেকট্রনটা কিভাবে আসে? আচ্ছা, তো দেখেন ইলেকট্রনের ব্যাপারটা নিয়ে আমি আসতেছি। ইলেকট্রন এই ডুয়ালিটি নেচার মানবে কি মানবে না, সেটাও আমরা দেখতেছি। আচ্ছা, তো দেখি যে কোন কোন বস্তু আসলে ডুয়ালিটি নেচার মান। ফর এক্সাম্পল আমাকে দিয়ে আমি এক্সপ্লেন করি। ধরো এই যে মাহিন ভাইয়া তোমাদের সামনে এখন পড়াচ্ছে, এই মাহিন ভাইয়ের ওজন হচ্ছে 80 কেজি মনে করো, ঠিক আছে।
তাহলে ভর হচ্ছে 80 কেজি। এবং মনে করো যে আমি হচ্ছে এই রাস্তা দিয়ে হাঁটতেছি, ঠিক আছে, এই রাস্তা দিয়ে আমি হাঁটতেছি। আচ্ছা, এখন ধরো আমার একটা বেগ ধরে নিই, আমার বেগটা কত ধরবো তুমি? ধরো আমি দৌড়াচ্ছি 3 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড বেগে, আলোর সমান বেগে দৌড়াচ্ছি ধর। তাহলে আমার তরঙ্গ দৈর্ঘ্য কত হয় দেখি তো। তাহলে h বাই ল্যামডা ইকুয়াল p। তাহলে h ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল p এর পরিবর্তে আমি mv লিখলাম। তাহলে ল্যামডা ইকুয়াল h ডিভাইডেড বাই mv। h এর ভ্যালুটা বসাই 6.626 ইন্টু 10⁻−34। m এর ভ্যালুটা বসাই 9.1 ইন্টু 10⁻−31 এবং v এর ভ্যালুটা বসাই। v এর ভ্যালু হচ্ছে আমার 3 ইন্টু 10⁸8। ওকে ফাইন। তাহলে এবার আমরা এখান থেকে ল্যামডার মানটা হিসাব করি। সরি, এক্সট্রিমলি সরি, এখানে আমি এম এর ভ্যালু ভুলে ইলেকট্রনটা বসা দিচ্ছি। আচ্ছা, এম এর ভ্যালুটা হচ্ছে আমার 80 কেজি, সরি 80। ওকে ফাইন। সো আমার মতো একজন বড় ব্যক্তির জন্য ল্যামডার ভ্যালু হচ্ছে এইটা, ঠিক আছে, ভালো করে শুনে নেন। এখন দেখেন আপনার যে হচ্ছে আপনারা যে বর্ণালীর যে স্কেলটা পড়েছেন সেখানে দেখবেন এরকম ভাবে দেওয়া আছে। আমি একটু যদি ভালো করে লিখে দেখাই, একটু স্লোলি পড়াচ্ছি এই কারণে যে আপনার টপিকটা টোটালটা বুঝতে হবে, ঠিক আছে, একটু খেয়াল করেন ভালো করে। আচ্ছা, আপনারা যদি বর্ণালীর স্কেলটা দেখেন দেখবেন এখানে এরকম ভাবে আছে ইউভি, তারপরে এখানে আছে হচ্ছে আপনার ভিআর, তারপরে এখানে হচ্ছে আইআর, তারপরে হচ্ছে আপনার সরি হ্যাঁ ভিআর, এখানে হচ্ছে আইআর, এখানে হচ্ছে মাইক্রো। আচ্ছা, এবার এখানে হচ্ছে আপনার ইউভি, তারপর হচ্ছে এক্স রে, গামা রে, ঠিক আছে, তারপর হচ্ছে কসমিক রে। এখন গামা রের ক্ষেত্রে দেখবেন 10⁻10 এত মিটার বা আরো ছোট থাকে, ঠিক আছে, এই তরঙ্গ দৈর্ঘ্যটা আরো ছোট থাকে, অর্থাৎ ল্যামডা এর মান অনেক কম। আর মাইক্রোওয়েভের ক্ষেত্রে ল্যামডা এর মানটা অনেক বেশি থাকে। ওকে, আচ্ছা, তো এখন দেখেন মাইক্রোওয়েভ বা রেডিও ওয়েভের ক্ষেত্রে যদি বলি 10⁻5 এরকম থাকে, আর এইদিকে গামার এখানে 10⁻12 বা 10⁻18 এরকম অনেক কম থাকে। এই তরঙ্গ দৈর্ঘ্যটা কি আরো কম না? কসমিক রের চেয়েও কি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, অর্থাৎ অনেক কম তরঙ্গ দৈর্ঘ্য, যেটা আসলে তোমার তরঙ্গ হিসেবে ধরা পড়ে না। এটাই আসল কথা, যে এইটা হিসেবে, এটা ওয়েভ হিসেবে স্পেকট্রোমিটারে ধরা পড়ে না। আচ্ছা, কথাটা মন দিয়ে শুনেন, ঠিক আছে। এবার খেয়াল করেন, যদি আমরা ইলেকট্রনের জন্য চিন্তা করতাম, ইলেকট্রন এখানেই টুইস্ট। তাহলে দেখেন তো, আমরা ইলেকট্রনের ভর আমরা জানি যে 9.1 ইন্টু 10⁻31 কেজি, এবং সেইটা ছুটতেছে কিসের বেগে? আলোর সমান বেগে ছুটতেছে, কারণ সেটা কি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে আলোর সমান বেগে ছুটলে মানে বেগ হচ্ছে তোমার 3 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড। সো আমরা এবার ল্যামডা যদি বের করতে চাই, ল্যামডা ইকুয়াল টু h ডিভাইডেড বাই mv। তাহলে h এর পরিবর্তে 6.626 10⁻34, m এর ভ্যালু হচ্ছে তোমার 9.1 ইন্টু 10⁻31 ইন্টু 3 ইন্টু 10⁸8। সো ল্যামডা ইকুয়াল টু আলটিমেটলি আসতেছে ল্যামডা ইকুয়াল টু 2.42 ইন্টু 10⁻11 মিটার। এখন দেখেন এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এইটা কিন্তু আমাদের স্পেক্ট্রো যে মিটার আছে সেখানে ধরা পড়ে। আচ্ছা, সো তাহলে আলটিমেটলি আমাদের ডিসিশনটা কি আসলো দেখেন। তাহলে আলটিমেটলি ডিসিশনটা আসলো যে এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে এটা আমাদের স্পেকট্রোমিটারে ধরা পড়ে। দ্যাট মিন্স এটা আসলে তরঙ্গ হিসেবে আচরণ করতেছে।
আর এই যে এইটা আমাদের স্পেকট্রোমিটারে ধরা পড়ে না, কিন্তু এটা আসলে তরঙ্গ হিসাবে কাজ করে না। এই জন্য যে আমরা যে মানুষ আছি বা আমাদের বাসা বাড়িতে যে চেয়ার টেবিল খাট আছে, এগুলো বেসিক্যালি ভর বেশি হওয়ার কারণে দেখেন এখানে এই যে ভরের সঙ্গে ল্যামডার সম্পর্কটা কেমন কম, তাহলে ভর বেশি হলে পরে তার তরঙ্গ ধর্ম প্রকাশ করার ক্ষমতা আরো কম, অর্থাৎ যার ভর যত বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য নাই বললেই চলে, এবং এটা শুধুমাত্র তখন পার্টিকেল হিসেবে আচরণ করবে। আর যার যার কথাটা বুঝেন, যার ভরটা কম হবে, এটা সিম্পল চিন্তা করুন, ভরটা কম হতে হতে যখন অনেক কম হবে, এই যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, ভরটা কম হতে হতে যখন অনেক কম হবে, তখন ল্যামডা বাড়তে বাড়তে এমন হবে যে সেটা আপনার স্পেকট্রোমিটারে ধরা পড়বে, অর্থাৎ তখন সেটা ওয়েভ হিসেবে আচরণ করবে। এখন দেখেন এই ইলেকট্রনের জন্য আমরা এই যে এই ওয়েভটা পাইছি, ওয়েভ লেন্থ পাইছি বা তরঙ্গ দৈর্ঘ্য পাইছি, সো ইলেকট্রনটা কি একটা তরঙ্গ, ওয়েভ, তাই না? আচ্ছা, আবার একই সঙ্গে ইলেকট্রনের এখানে মাস বা ভর আছে, সেজন্য ইলেকট্রন কি হিসেবে আচরণ করবে? পার্টিকেল হিসেবে আচরণ করবে, রাইট? তার মানে ইলেকট্রন আলোর ন্যায় দুইটা ধর্মই দেখাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে ইলেকট্রন এইচ ইকুয়াল টু ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, এই সমীকরণ মেনে চলে। এবং এই সমীকরণটা কার? ডি ব্রগলি ইকুয়েশন। এই সমীকরণটা কার? ডি ব্রগলির ইকুয়েশন। সো ইলেকট্রন যে ডি ব্রগলির ইকুয়েশন মেনে চলে, আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। একটু ডিটেইলসে গিয়ে পড়াইলাম, একটু ডিপে গিয়ে পড়াইলাম, একটু ম্যাথমেটিক্যালি দেখাইলাম, আশা করি আপনারা টোটাল কনসেপ্টটা বুঝতে পারছেন। এরকম আরো অসংখ্য ভিডিও দেখার জন্য বা লাইভ ক্লাস করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হন। আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে মাহিন কেমিস্ট্রি 2.0। ওকে, তো আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হলে আমাদের লাইভ ক্লাসগুলো আপনারা খুব ইজিলি করতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো আল্লাহ হাফেজ।